সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদ আছো। আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে সুস্থ এবং নিরাপদ আছি। হুলাইন সালনুর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমে ব্যবসায়ী শিক্ষা বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজকের ক্লাসে গত লেকচারের ধারাবাহিকতায় আজকে আরেকটা সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। যে গাণিতিক সৃজনশীল সমস্যাটা নিয়ে আলোচনা করা হবে সেটি হলো রাজশাহী বোর্ড 2019। রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019 সালের একটা সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে কি আমরা আলোচনা করব। কোন চ্যাপ্টারে? আর্থিক বিবরণী বিশ্লেষণ। চ্যাপ্টার হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করার প্রারম্ভে এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকেরই পাঠ্য বইয়ের মধ্যে অবশ্যই আছে। তাছাড়া প্রশ্ন ব্যাংক থাকলে প্রশ্ন ব্যাংকের মধ্যে প্রশ্নটা দেওয়া আছে। তো যেহেতু প্রশ্নটা তোমাদের বই, পাঠ্য বই কিংবা প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে, সেহেতু আমি প্রশ্নটা নিয়ে প্রশ্নটা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে না দিলেও তোমরা অবশ্যই আলোচনাটা অবশ্যই বুঝতে সক্ষম হবে, কারণ প্রশ্ন তোমাদের সামনে তোমাদের কাছে আছে। তো তারপরও আমি এই গাণিতিক সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করার প্রারম্ভে তোমাদেরকে একটু প্রশ্নটা সংক্ষিপ্ত জানিয়ে, সংক্ষিপ্তভাবে আলোচনার সুবিধার্থে প্রশ্নটার তথ্যগুলো একটু তোমাদের নখদর্পণে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে। ওকে, তো এখানে লেখা আছে সিয়াম লিমিটেডের নিম্নোক্ত তথ্যবলী প্রদত্ত হলো। সিয়াম লিমিটেডের নিম্নোক্ত তথ্যবলী কী করা হলো? প্রদত্ত হলো। তো এখানে দেওয়া আছে এক পাশে সম্পদসমূহ আর এক পাশে দায়সমূহ। সম্পত্তিসমূহের পাশে দেওয়া আছে মজুত পণ্য 60,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা, হাতে নগদ 38,000 টাকা, স্থায়ী সম্পদ 1,40,000 টাকা। মোট সম্পত্তির যোগফল হচ্ছে 2,58,000 টাকা। তারপর দায়সমূহের মধ্যে দেখা যাচ্ছে আর শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, প্রদেয় নোট 5,000 টাকা, বকেয়া বেতন 3,000। মোট যোগফল হচ্ছে 2,58,000 টাকা। অর্থাৎ সম্পদ এবং দায় পার্শ্বের যোগফলের সমষ্টি হচ্ছে কত? 2,58,000 টাকা। নিচে অতিরিক্ত তথ্যের মধ্যে দেওয়া আছে সারা বছরে বিক্রয়ের পরিমাণ 12 লক্ষ টাকা। কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রয় করে। দেওয়া আছে বিক্রয়, কিন্তু লাভের হার দেওয়া আছে কিসের উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, তথা ব্যয়ের উপর লাভের হার দেওয়া আছে। নেট মুনাফার পরিমাণ 60,000 টাকা। আমাদের করণীয়ের মধ্যে দেওয়া আছে ক নম্বরে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো, চলতি ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো খ নম্বরে। আর গ নম্বরে দেওয়া আছে নিম্ন মুনাফার অনুপাত ও মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা থেকে অর্থাৎ এই গাণিতিক সৃজনশীল সমস্যাটি আলোচনার মাধ্যমে আমরা প্রথমত শিখতে পারবো কীভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয়, বিক্রয় দেওয়া থাকলে এবং লাভের হার দেওয়া থাকলে। এক, দ্বিতীয়ত শিখতে পারবো আমরা মোট মুনাফার পরিমাণ দেওয়া না থাকলেও মোট মুনাফার পরিমাণ নির্ণয় করাটা আমাদের জন্য কী হবে? সহজসাধ্য হবে। ওকে, এই দুইটা বিষয় অন্তর্নিহিত আছে। এই অন্তর্নিহিত বিষয়গুলো এই প্রশ্নটা অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা শিখতে পারবো। এবং সেই সাথে ওরা যে করণীয়গুলো দিয়ে দিচ্ছে বা বের করার জন্য বলেছে সেই বিষয়গুলো আমরা অবশ্যই কি শিখতে পারবো। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনার দিকে এগিয়ে যাই। তাহলে আলোচনার দিকে যদি এগিয়ে যাই, আমাকে ক নম্বরে দেওয়া আছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। কি দেওয়া আছে? মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট মুনাফার পরিমাণ যদি আমি নির্ণয় করতে যাই, আমার এখানে কি কি তথ্য দেওয়া আছে, সেটা একটু আমাদেরকে কি করতে হবে? খেয়াল করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, নর্মালি আমরা একটা সূত্র জানি কি
মোট মুনাফা নির্ণয় করতে হলে আমি আলোচনার সুবিধার্থে মোট মুনাফা সমান আমরা কি জানি, মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের কি ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটা একটা জানি। আবার মোট মুনাফা সরাসরি মোট মুনাফা আমরা এটাই জানি, কেমন এটা জানি, তবে বিক্রয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দেওয়া নাই, এই বিষয়টা দেওয়া নাই, কিন্তু মুনাফার হার দেওয়া আছে। কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার কত দেওয়া আছে? 20%। কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। একটু খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যেহেতু মুনাফার হার দেওয়া আছে, তো আমি তো বিক্রিত পণ্যের ব্যয় কত সেটা আমি জানি না, কিন্তু কি জানি আমি? বিক্রয় পরিমাণ জানি। তো বিক্রয় পরিমাণ জানি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এমসিকিউর জন্য একটা বিষয় শিখব, তথা বহু নির্বাচনী প্রশ্নের জন্য একটা বিষয় শিখতে পারবো, সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিক্রয়ের উপর মুনাফার হার কত। ঠিক আছে, ওকে। তো আসি আমরা প্রথমে আমরা কি কাজ করতে পারি দেখি। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হচ্ছে 20%। ধরে নিলাম, ধরি বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত? 100 টাকা। 100 টাকা কেন ধরলাম? এরকম শতকরা দেওয়া থাকলে তখন ধরে নিতে হয়, যেটা ধরবো সেটা কত? 100। তো যদি আমি লাভটা যদি যোগ করি, লাভ কত বলছে? শতকরা 20 টাকা। 20% মানে হচ্ছে শতকরা 20 টাকা। টোটাল আমার বিক্রয় পরিমাণ কত? 120। ওকে, কত? 120। এটা হচ্ছে কি বিক্রয়। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করার চেষ্টা করো, আমি আবার বুঝাবো। যেহেতু বিক্রয় 120 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 100 টাকা, আমাকে প্রশ্নপত্রে বের করতে বলা আছে হ্যাঁ মোট মুনাফার পরিমাণ। তাহলে মোট মুনাফা মানে হচ্ছে কি? লাভের পরিমাণ। যদি বিক্রয় 120 টাকা হয়, লাভ হচ্ছে 20 টাকা। যদি বিক্রয় 1 টাকা হয়, লাভ হবে 120/20। যদি বিক্রয় আমার এখানে যে বিক্রয়টা দেওয়া আছে প্রশ্নপত্রে 12 লক্ষ টাকা সেটা হয়, তাহলে মুনাফার পরিমাণ কত আসবে আমরা সেটা বের করব। অর্থাৎ দুটো পদ্ধতিতে বের করা যায়। একটা হলো অৌকিক নিয়মের মাধ্যমে, কিন্তু আমরা এখানে অৌকিক নিয়মের মাধ্যমে দেখাবো না, কারণ তোমরা যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য কীভাবে সংক্ষিপ্ত বই করা যায় সেটা দেখাইতে হবে। আর অৌকিক নিয়ম করলেও যে ভুল হবে তা নয়, অৌকিক নিয়ম করলে বুঝতে সুবিধা হবে। তবে আমরা ফর্মুলা ব্যবহার করে করার চেষ্টা করব, অর্থাৎ সূত্র অবলম্বন করে। ওকে, তাহলে আমরা এখন প্রথমে কি ক নম্বরে হচ্ছে আমাদের করণীয় হচ্ছে কি বিক্রয়ের মোট মুনাফার পরিমাণ নির্ণয়। মোট মুনাফার কি পরিমাণ নির্ণয়। ক নম্বর করণীয় হচ্ছে কি মোট মুনাফার পরিমাণ নির্ণয়। মোট মুনাফার পরিমাণ নির্ণয়। মোট মুনাফার পরিমাণ নির্ণয়। ওকে, তাহলে মোট মুনাফার পরিমাণ নির্ণয় প্রথম একটা পদ্ধতি দেখাই দিই আমি। সেটা হলো মোট মুনাফা সমান, মোট মুনাফা সমান আমরা এখানে লিখব কি প্রথমে এখানে হচ্ছে বিক্রয়, কি বিক্রয় গুণ যদি কিসের হার দেওয়া থাকে? যদি ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া থাকে, কিন্তু ব্যয় দেওয়া না থাকলে, বিক্রয় দেওয়া থাকলে, সেই ক্ষেত্রে এদিকে লিখবো আমরা 100 যোগ হার, উপরে লিখবো কি হার। কি লিখছি? 100 যোগ হার, উপরে হচ্ছে হার। তাহলে আমাদের বিক্রয় ছিল 12 লক্ষ টাকা। প্লিজ একটু খেয়াল করো, আমার হার হচ্ছে কত? 20। এখানে লিখবো 20। আমরা যদি এটাকে কি করতে যাই, তাহলে আমার এখানে আসবে কত? আমি যদি টাকাটা বের করি, 120/20 গুণ 12 লক্ষ সমান কত লাখ? 2 লাখ। 2 লাখ টাকা। মোট মুনাফার পরিমাণ হচ্ছে কয় লাখ টাকা? 2 লাখ টাকা। বোঝার জন্য আবার বলি, আমার
যেহেতু মুনাফার হাত দেওয়া আছে কিসের উপর, মুনাফার হাত দেওয়া আছে ব্যয়ের উপর, কিন্তু কিন্তু ব্যয়ের পরিমাণ মোটা অঙ্কে দেওয়া নাই, বিদায় যেহেতু বিক্রয়ের উপর বের করতে হবে, সেহেতু এখানে হার কী হবে, যুক্ত হবে। ঠিক আছে, দুটো বিষয় একটু এখানে লিখে দিব আমি, তোমরা খেয়াল করবে। হ্যাঁ, এখন বিকল্প একটা পদ্ধতি বের করি। বিকল্পটা যদি দেখাই দিয়ে আরও বুঝতে সুবিধা হবে। মনে করি বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত, 100 টাকা, যোগ লাভ হবে যেহেতু 20% বলছে সেই জন্য 20 টাকা, তারপর হচ্ছে এখানে কি বিক্রয় হবে তখন কত, 120 টাকা। ওকে, তো যদি আমি এখন একটু ছোট করে লিখতেছি এখানে, দেখো বিক্রয় 120 টাকা হলে মুনাফা কত টাকা, 20 টাকা। সুতরাং বিক্রয় 1 টাকা হলে মুনাফা কম হবে, সেজন্য 120 ভাগে কত লিখব, 20। তারপর বিক্রয় 12 লক্ষ টাকা হলে 12 লক্ষ টাকা হলে একটু খেয়াল করো, এখানে হচ্ছে 120 গুণ 12 লক্ষ ভাগ করলে আসবে, গুণ করলে আসবে কত লাখ, 2 লাখ টাকা। ওকে, এটা সংক্ষিপ্তভাবে লিখেছি। কিভাবে লিখেছি, সংক্ষিপ্তভাবে লিখেছি। আর এখানে শতকরা হার বের করা যাবে, সেটা দেখাবো আমি। তবে তোমাদের দুইটা পদ্ধতি খেয়াল রাখতে পারো, এখানে বিকল্পভাবে দেখা দিয়েছি আর সংক্ষিপ্ত সূত্রের মাধ্যমে দেখাই দিয়েছি। ঠিক আছে, আমার যেহেতু হাত দেওয়া আছে ব্যয়ের উপর, আমি আবার বলি, যেহেতু হাত দেওয়া আছে ব্যয়ের উপর, সেহেতু হার দেওয়া আছে ব্যয়ের উপর, কিন্তু দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ। সো বিক্রয়ের উপর যেহেতু মুনাফার পরিমাণ বের করতে হবে, সেহেতু আমাকে এখানে 100 সাথে হাত যোগ করব। যদি কখনো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দেওয়া থাকে কিন্তু মুনাফার হাত দেওয়া আছে কিসের উপর, বিক্রয়ের উপর, সেক্ষেত্রে এখানে মাইনাস হবে, 100 মাইনাস হার হবে। আবার বলি, যদি কখনো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দেওয়া থাকে আর মুনাফার হার বিক্রয়ের উপর দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এখানে 100 মাইনাস কী হবে, হার হবে। তবে এই প্রশ্নটা যেহেতু এসেছে, আমি তোমাদেরকে কীভাবে থাকলে কি হয় মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে সেটা একটু জাস্ট 2 মিনিটের মধ্যে দেখা দেওয়ার চেষ্টা করবো। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে আমাদের গ্রুপের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো এবং আমার পার্সোনাল ইনবক্সে কমেন্টস করতে পারো। ঠিক আছে, ওকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু হার দেওয়া থাকলে মুনাফার পরিমাণ বের করার বিষয়ে আলোচনা করতেছি, সেহেতু আমি তোমাদেরকে দুটো বিষয় একটু মনে রাখার জন্য 2টা ফর্মুলা লিখে দিই, তোমরা এগুলো একটু খেয়াল করবে। ওকে, আমাদের ক নম্বর করণীয় শেষ। খ নম্বর করণীয় এখন কি শেষ। আমরা খ নম্বরে যাওয়ার আগে 2টা একটু অতিরিক্ত বিষয় শিখি, 2টা একটু অতিরিক্ত বিষয় জেনে নিই, যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে বা পরবর্তী প্রয়োজনে লাগবে। ঠিক আছে, যদি মুনাফার হার বিক্রিত পণ্যের, এটা 1 নম্বরে, মুনাফার হার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর দেওয়া থাকলে, মুনাফার হার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর দেওয়া থাকলে এবং মুনাফার হার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর দেওয়া থাকলে বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হার সমান এখানে 100 যোগ হার উপরে হার গুণ কত, 100। ঠিক আছে, আমি এখানে একটা উদাহরণ দিব একটা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে মুনাফার হার বিক্রয়ের
উপর দেওয়া থাকলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার বা ব্যয়ের উপর হার, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার সমান, এক্ষেত্রে 100 মাইনাস হার উপরে হার গুণ 100। ঠিক আছে, উদাহরণস্বরূপ 1 নম্বরে আসি। মুনাফার হার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর দেওয়া থাকলে বিক্রয়ের উপর মুনাফার হার হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার মনে করলাম কত পার্সেন্ট, 20%। তখন বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হার সমান হবে কি 100 যোগ 20 উপরে 20 গুণ 100, 120 ভাগের 20 গুণ 100, 6 ভাগের 1, তার মানে হচ্ছে 16.67%। অবশ্যই তোমরা ক্যালকুলেটর করে দেখি কেমন। 6 ভাগের 1 ভাগ করলে 96, 96, 16.666, অনেকগুলো 6 আসবে, বিদায় 16.67%। আমাদের এর আগে যে অঙ্কটা করেছি আমরা, সেই অঙ্কের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 20% দেওয়া ছিল, তখন বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল কত লাখ, 12 লাখ। তো আমরা যদি শতকরা 16.67% ধরেও যদি মুনাফার পরিমাণ বের করতাম, ওখানে অবশ্যই ফলাফল কত আসতো, 2 লক্ষই আসতো। ঠিক আছে, যেমন আমি একটু যদি দেখাই দিই, এই জায়গায় যদি আমি এটা শতকরা বিদায় 100 লিখছি, যদি আমি এখানে যদি জানতাম যে বিক্রয়ের পরিমাণ 12 লাখ, তখন অবশ্যই এখানে কি 16.67% শতকরা হারে আসবে না, টোটাল টাকার পরিমাণে মোটা অঙ্ক আসবে। ওকে, তো আমাদের যদি কখনো শতকরা হার বের করতে হয় তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার এত % হলে বিক্রয়ের উপর মুনাফার হার বের করতে গেলে এখানে যোগ হবে, আর ব্যয়ের উপর মুনাফার হার বের করতে গেলে এখানে কি হবে, 100 থেকে মাইনাস হার হবে। ওকে, এখানেও যদি আমি একটু উদাহরণস্বরূপ খেয়াল করলে, যেমন বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হার 20% ধরলাম, কেমন 20%। তখন কিসের উপর, তখন বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, আর তখন কি আমি বলছিলাম কি, যদি মুনাফার হার বিক্রয়ের উপর দেওয়া থাকে, হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার বের করতে হয়, সেক্ষেত্রে আমাকে এখানে 100 মাইনাস হার, তাহলে 20 উপরে কত 20 গুণ 100, এখন 80 উপরে 20 60 দ্বারা 100 ভাগ করলে হয় 25, তার মানে কত পার্সেন্ট, 25%। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো একটু খেয়াল করবে যাতে তোমাদের ভবিষ্যতে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে কি হয়, সুবিধাজনক হয়। ওকে, আমরা পরবর্তীতে ক নম্বর করণীয় আমাদের শেষ। তাছাড়া অতিরিক্ত 2-1টা তথ্য শিখলাম বা জানলাম, ওটার পরিপ্রেক্ষিতে আমাদের যে অতিরিক্ত আলোচনা দরকার সেটা আমি এখন করেছি, আর তোমরা একটু বোঝার চেষ্টা করবে এবং ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের প্রশ্নপত্রের খ নম্বর সমস্যা সমাধান করব। কেমন, করণীয় খ এর সমাধান করব। খ নম্বর করণীয়তে বলা আছে, চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। প্রথমে আসি, আমরা লিখবো এখানে কি, চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়, ওকে, প্রথমে আসি রোমান 1 দিয়ে, চলতি অনুপাত সমান উপরে হচ্ছে চলতি সম্পদ
নিচে হচ্ছে কি চলতি দায়। ওকে, দুইটার সমানচিহ্নের জন্য জায়গা রাখলাম। আমরা এখন অবশ্য কী বের করব? চলতি সম্পদ কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু প্রশ্নপত্রের দিকে তাকাই। চলতি সম্পত্তির পাশে দেখো, সম্পত্তির পাশে দেখতে পাবে মজুদ পণ্য আছে 60,000 টাকা, চলতি সম্পদ প্রাপ্য হিসাব 20,000 টাকা, যাহা চলতি সম্পদ। হাতে নগদ 38,000 টাকা, যাহা চলতি সম্পদ। স্থায়ী সম্পদ দেওয়া আছে 1,40,000। সো আমাদের এখানে 3টা আইটেম দেওয়া আছে কিসের? চলতি সম্পদের। ওই 3টা আইটেমে লিখব মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ। মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য প্রাপ্য হিসাব যোগ কি হাতে নগদ। মজুদ পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ কি হাতে নগদ। মজুদ পণ্য দেওয়া আছে 60,000, মজুদ পণ্য দেওয়া আছে কত হাজার? 60,000। আর প্রাপ্য হিসাব দেওয়া আছে 20,000, প্রাপ্য হিসাব দেওয়া আছে 20,000, হাতে নগদ দেওয়া আছে 38,000। সমান কত টাকা হবে আমাদের? 118,000, কত? 1,18,000 টাকা। ওকে, এবার আসি আমরা চলতি দায়। চলতি দায়ের মধ্যে চলতি দায় বের করতে গেলে আমরা দায় পার্শ্বে দায় সমূহের মধ্যে দেখতে পাই শেয়ার মূলধন, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় হিসাব যোগ। এবার আসতেছে ব্যাংক জমাতিরিক্ত, যাহা চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত, যাহা কি চলতি দায়। এরপর হচ্ছে প্রদেয় নোট চলতি দায়, বকেয়া বেতন চলতি দায়। প্রদেয় নোট চলতি দায়, প্রদেয় নোট চলতি দায়, বকেয়া বেতন চলতি দায়। ওকে, তাহলে আসি আমরা প্রদেয় হিসাব 40,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দেখা যাচ্ছে 10,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 10,000 টাকা। প্রদেয় নোট 5,000, হ্যাঁ। তারপর হচ্ছে প্রদেয় নোট 5,000, বকেয়া বেতন হচ্ছে 3,000, সব মিলে হচ্ছে 58,000 টাকা, 58,000 টাকা। তাহলে আমরা এখন মান বসাই। চলতি দায় হচ্ছে 58,000 টাকা, চলতি সম্পদ হচ্ছে 1,18,000 টাকা। যদি আমরা 1,58,000কে 1,18,000কে 58,000 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই 2.03। এখানে 4 আরও কত কিছু আসে, হ্যাঁ, অনেকগুলো আসে। আমরা যেহেতু দশমিকের পর দুই স্থানীয় অঙ্ক পর্যন্ত নিব, সেহেতু আমরা 2.03 অনুপাত কত লিখতে পারি? 1 অনুপাত 1, যেহেতু এখানে তুলনা করা হবে 1-এর সাথে অনুপাতের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, সেহেতু আমরা 2.031। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, চলতি সম্পদের মান হচ্ছে 1,18,000, চলতি দায়ের মান হচ্ছে 58,000, ভাগ করলে আসে 2.0374। এরপর আরও কয়েকটা অঙ্ক আসে, তো আমরা তো 4 যেহেতু দেখছি, সো এখানে একবারে লেখার কোনো সুযোগ নাই, বিদায় 2 অঙ্ক নিতে গেলে শুধু নেওয়া যাচ্ছে কি 2.03 অনুপাত 1। ওকে, এরপর আসি আমরা কার্যকরী মূলধন অনুপাত। কি অনুপাত? কার্যকরী মূলধন অনুপাত। ওকে, 2 নম্বর প্লিজ একটু দেখে নাও তোমরা, আমি মুছে দিব। দুই নম্বরে হচ্ছে কি কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত সমান লব হচ্ছে কি কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন, নিচে হচ্ছে চলতি দায়। দুইটা সমানচিহ্নের জন্য জায়গা রাখলাম। এরপর আমরা প্রথমে বের করব কি কার্যকরী মূলধন সমান, কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আবার বলি, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ বিয়োগ কি চলতি দায়। কার্যকরী মূলধন সমান কি চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। আমরা চলতি সম্পদ পেয়েছিলাম একটু আগে 1,00,000 কত হাজার? 18,000।
আর চলতি দায় পেয়েছি কত হাজার, 58,000, বিয়োগ করলে আসবে কত হাজার, 60,000, বিয়োগ করলে কত আসবে, 60,000, বিয়োগ করলে কত আসবে, 60,000, বিয়োগ করলে আসবে কত হাজার, 60,000। তাহলে আমরা কার্যকরী মূলধন এখানে লিখবো কত হাজার, 60,000, আর এখানে লিখবো কত হাজার, 58,000। অনুপাতটার জন্য আমরা একটু যদি কাজ করি, 58 দ্বারা 60কে ভাগ করলে হয়ে যায় 1, 324, 3 ভাজে 15, 70, 60, তাহলে কত হবে, 4 5 20, 4 39, 23। সো আমরা লিখতে পারি 1.03, অর্থাৎ 1.03 আসে ভাগ করলে কেমন, অনুপাত কত লিখবো আমরা, 1। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তো ক্যালকুলেটর দিয়ে কাজ করবে, ওকে, তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে কাজ করলে কত আসবে, 1.03 অনুপাত 1, ওকে। এখানে 4 আসতো, তো যদি এটা 5 আসতো তাহলে এখানে 3-এর পরিবর্তে কত লিখতাম, 4 লিখতাম। কত আসবে তাহলে, 1,18,000 থেকে 58,000 বাদ গেলে কত, 1,60,000 টাকা, ওকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। আরেকবার মনে স্মরণ করার জন্য, স্মরণ রাখার জন্য বলি, কার্যকরী মূলধন অনুপাত সমান কার্যকরী মূলধন ডিভাইডেড বাই কি, চলতি দায়। কার্যকরী মূলধন অনুপাত সমান কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। চলতি দায় আমরা একটু আগে বের করে রাখছি কত, 58,000 টাকা। আর কার্যকরী মূলধন সমান কি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ আমরা বের করে রাখছিলাম 1,18,000 টাকা। সো 1,18,000 টাকা, 1,18,000 টাকা থেকে 58,000 বাদ গেলে হয় 60,000 টাকা। আমরা এখানে 60,000 এবং 58,000 মান বসালাম, ভাগ করলে 1.03 সামথিং আসে। সো আমরা 1.03 নিলাম, অনুপাত কত দিব, 1 দিব, ওকে। পরে আসি আমরা আমাদের গ নাম্বার করণীয়তে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, আমরা এখন যাব কোথায়, গ নাম্বার করণীয়। গ নাম্বার করণীয়, কোথায় যাব আমরা এখন, গ নাম্বার করণীয়। কত নাম্বার, গ নাম্বার করণীয়। গ নাম্বার করণীয়তে বলা আছে, নিন মুনাফার অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। নিন মুনাফার অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য করো। প্রথমে লিখবো আমরা এখানে কি, নিট মুনাফার অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় ও কি মন্তব্য। শুধু নির্ণয় লিখলে হবে, ঠিক আছে, মন্তব্য তো সবার শেষে। তাহলে আসি প্রথমে রোমান 1 দিয়ে কি লিখবো আমরা, নিট মুনাফার অনুপাত সমান, এটা লাভ অর্জন সুযোগ অনুপাত। তাহলে নিট মুনাফার অনুপাত সমান কি, উপরে নিট মুনাফা নিচে নিট বিক্রয় গুণ 100। নিট মুনাফা প্রশ্নপত্রে দেওয়া আছে কত, নিট মুনাফা প্রশ্নপত্রে দেওয়া আছে 60,000 টাকা গুণ 100। আর প্রশ্নপত্রে নিট বিক্রয় দেওয়া আছে কত লাখ, 12 লাখ। আমরা যদি 2টা শূন্য শেষ, 3টা শূন্য এখান থেকে চলে গেলে 12 দ্বারা 60কে ভাগ করলে 5, তার মানে হচ্ছে কত পার্সেন্ট, 5%। 2 নম্বর করণীয়তে আসি আমরা কি, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। নিট মুনাফার অনুপাত সমান নিট মুনাফা ডিভাইডেড বাই বিক্রয়। আয়ের অনুপাতগুলো বিক্রয়ের উপরে ভিত্তি করে নির্ণয় করা হয়। আয়ের অনুপাতগুলো বা লাভের অনুপাতগুলো বিক্রয়ের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়, বিধায় বিক্রয়কে হর আকারে লিখতে হবে, ওকে। সেজন্য আমরা সূত্র লিখছি কি, নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় তা গুণ 100। নিট মুনাফা প্রশ্নপত্রে দেওয়া আছে 60,000, নিট বিক্রয় প্রশ্নপত্রে দেওয়া আছে 12 লক্ষ গুণ 100। শতকরা হারে প্রকাশ করলে আসে 5%, ওকে। এরপর হচ্ছে মজুদ আবর্তন অনুপাত সমান মজুদ আবর্তন অনুপাত
সমান উপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। গত ক্লাসে একটা কথা বলছিলাম, আশা করি খেয়াল থাকার কথা, গড় মজুদ। গড় কি মজুদ, দুইটাই সমান চিহ্ন। এখন আসো তাহলে আমার প্রশ্নপত্রে বিক্রিত পণ্যের ব্যয় মজুদ আবর্তমান অনুপাত বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নপত্রে দেওয়া আছে কিনা দেখব। আমার প্রশ্নপত্রে সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, তবে বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় করা যাবে কিনা? অবশ্যই যাবে। কেন? বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় আসবে। কারণ আমি ক নম্বরে মোট মুনাফা বের করেছি, মোট মুনাফার পরিমাণ বের করা আছে আমাদের, তো সেহেতু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করা যাবে। যদি না গেলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিবর্তে কী লিখতাম আমরা এখানে? বিক্রয় লিখতাম। কোথায়? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিবর্তে আমরা এখানে কী লিখতাম? বিক্রয় লিখতাম, আর এখানে গড় মজুদ লিখতাম। ওকে, যেহেতু আমার এখন বের করার মধ্যে তথ্য দেওয়া আছে বা বের করার উপায় আছে, সেহেতু আমাকে কী লিখতে হবে? বিক্রিত পণ্যের ব্যয় লিখতে হবে। সো বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় ব্যয় সমান বিক্রয় মাইনাস কি? মোট মুনাফা। বিক্রয় ছিল 12 লক্ষ, মোট মুনাফা ছিল 2 লক্ষ। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত লাখ? 10 লাখ। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 লাখ। আর গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ আর সামান্য মজুদ যোগ করে 2 দ্বারা ভাগ। আমার প্রশ্নপত্রে শুধু একটা মজুদ পণ্য দেওয়া আছে, যার নাম হচ্ছে কি? মজুদ পণ্য 60,000 টাকা। নিচে মজুদ পণ্য প্রারম্ভিক মজুদের পরিমাণ দেওয়া নাই এবং প্রারম্ভিক মজুদ বের করার মতো প্রকৃতপক্ষে কোনো তথ্য দেওয়া নাই। যদি এই প্রশ্নপত্রে অতিরিক্ত একটা তথ্য ক্রয় থাকলেও আমরা প্রারম্ভিক মজুদ পণ্য বের করতে পারতাম, কিন্তু আমার এখানে যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য বের করার কোনো উপায় নাই, বিদায় যে মজুদ পণ্য দেওয়া আছে সেটাকে গড় মজুদ হিসেবে ধরতে হবে। তাহলে গড় মজুদ হচ্ছে কত হাজার? 60,000। গড় মজুদ হচ্ছে কত হাজার? 60,000। যেহেতু এটা আবর্তন, তাহলে এখানে কি হবে? বার হবে। বার লিখতে গেলে কত হবে? এটা 16.6 অনেকগুলো আসে, 16.67 বার, 16.67 বার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মন্তব্য লেখার আগে তোমরা একটু বিষয়গুলো একটু খেয়াল করে নাও। ওকে, দেখো বোর্ডটার দিকে একটু তাকানোর পর আমি অবশ্যই তোমাদেরকে কি বলবো। আমি মুছে দিই, এরপর মন্তব্যগুলো লিখি, কেমন? মন্তব্য: নেট মুনাফার অনুপাতের অনুপাত 5%, যাহা আদর্শ মানের সমান হওয়ায় নেট মুনাফা অনুপাত সন্তোষজনক। নিম্ন মুনাফার অনুপাত হচ্ছে 5%। যাহা আদর্শ মানের সমান হওয়ায়, এটা কেটে দিই, প্লিজ একটু খেয়াল করুন। নিম্ন মুনাফার অনুপাত 5%, যার আদর্শ মান
যার আদর্শ মান 5% থেকে 10%। সুতরাং আদর্শ মানের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ায় নিট মুনাফার অনুপাত কি সন্তোষজনক। ওকে, নিট মুনাফার অনুপাত কি সন্তোষজনক। এরপর আরেকটা আছে কি মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত 16.67 বার, যার আদর্শ মান হলো কি যার আদর্শ মান হলো 8 বার। যার আদর্শ মান কতবার 8 বার। যার আদর্শ মান 8 বার। হ্যাঁ, সুতরাং আদর্শ মান অপেক্ষা বৃহত্তর হওয়ায় মজুদ আবর্তন অনুপাত সন্তোষজনক। মজুদ আবর্তন অনুপাত সন্তোষজনক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাকে মন্তব্য লিখতে হলে অবশ্যই আদর্শ মানগুলো আমার একটু জানা থাকার দরকার। তবে আজকে তো আমরা দুইটার মন্তব্য শিখছি, একটা হচ্ছে কি নিট মুনাফার, আর একটা হচ্ছে কিসের মজুদ আবর্তন অনুপাতের। মজুদ আবর্তন অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান হচ্ছে 8 বার, আর নিট মুনাফার ক্ষেত্রে আদর্শ অনুপাত হচ্ছে 5 থেকে 10%। তো আমার যে প্রশ্নটা আমরা আলোচনা করছি সেই প্রশ্নে বা প্রতিষ্ঠানে নিট মুনাফার হার আসছে 5%। সো এটা আদর্শ মানের মধ্যে কি আছে অন্তর্ভুক্ত আছে, বিদায় নিট মুনাফার অনুপাত কি প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক। অপরদিকে মজুদ আবর্তন অনুপাত আসছে আমার 16.67 বার, যার আদর্শ মান হচ্ছে 8 বার। সুতরাং আদর্শ মান অপেক্ষা বৃহত্তর হওয়ায় মজুদ আবর্তনের অনুপাত কি সন্তোষজনক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে গাণিতিক সৃজনশীল সমস্যাটি সমাধান করালাম, সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের গ্রুপের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, আমার পার্সোনাল ইনবক্সে কমেন্টস করতে পারো। অবশ্যই তোমাদেরকে প্রতি উত্তর দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা হলো প্রয়োজনীয় কাজ, সেটা হলো তোমরা এই যে ধারাবাহিক যে লেকচারগুলো আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা আছে সেই ক্লাসগুলো তোমরা একটু বাসায় অনুশীলন করবে এবং তোমাদের নিজেদের পাঠ্য বই থেকে বিষয়গুলো যথাযথ চর্চা করার চেষ্টা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যথাযথ অনুশীলনের মাধ্যমে তোমাদের পরীক্ষা ভালো ফলাফলের জন্য একটা ভালো প্রস্তুতির সহায়ক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।